ইরানের খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে আমেরিকা। বিপরীতে ইরাকে আমেরিকার দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে আমেরিকার ৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী মোতায়েন করছে পেন্টাগন। সাউথ কোরিয়ায় আমেরিকার ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। এদিকে ইরান ও লেবাননের সমন্বিত হামলায় আগুনে পুড়ছে ইসরায়েল। ইরান যুদ্ধের সব শেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ছবি রহমান। হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি আরও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে না দিলে ওই দ্বীপের তেলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে আমেরিকার সেনাবাহিনী। ইরানের ক্রাউন জুয়েল নামে খ্যাত খার্ক দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, তিনি এখনও দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেননি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন তিনি। এদিকে এই হামলার জেরে তেলের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলার অর্থ হল যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দেওয়া। আগে কেবল সামরিক বাহিনী বা শাসন ব্যবস্থাকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে সীমাবদ্ধ থাকলেও এখন দেশটির অর্থনৈতিক প্রাণশক্তি ধ্বংসের সম্ভাব্য চেষ্টা চলছে। মার্ক কিমিট আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এরই মধ্যে তেলের দাম বেড়ে গেছে। তাই ইরান যেন জাহাজ চলাচলের সুযোগ দেয় তা নিশ্চিত করতেই খার্ক দ্বীপ জিম্মি করেছে আমেরিকা। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ তেলের অভয়ারণ্য খ্যাত এই দ্বীপটি ইসলামী প্রজাতন্ত্রের জন্য যতখানি তাৎপর্য বহন করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫% খার্ক দ্বীপের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানি হয়। দেশটির অর্থনীতির হৃৎপিণ্ড বা লাইফলাইন হিসেবে পরিচিত এই ভূখণ্ডেই রয়েছে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ, যা মূলত তেল ও গ্যাস পরিবহনের জন্য ব্যবহার করা হয়। খার্ক দ্বীপে তেল অবকাঠামোর বড় ধরনের উন্নয়ন হয় ১৯৬০ ও ৭০-এর দশকে, যখন ইরানের উপকূলের বড় অংশ সুপার ট্যাঙ্কারের জন্য যথেষ্ট গভীর ছিল না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই দ্বীপে কোনো সামরিক পদক্ষেপ নিলে দ্রুত বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও শিক্ষক এড হার্স আল জাজিরাকে বলেন, ট্রাম্প বলেছেন তিনি দ্বীপের তেল অবকাঠামো এড়িয়ে গেছেন, কিন্তু এটি অত্যন্ত ছোট একটি দ্বীপ, তাই হামলায় তেল রপ্তানির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা খুবই কম। হার্স সতর্ক করে বলেন, এই হামলা এশিয়ার অর্থনীতিগুলোকে আঘাত করবে, যারা অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের বিশাল আমদানিকারক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আল জাজিরা বলছে, ওই হামলায় দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, দূতাবাসের ভিতরে একটি হেলিপ্যাডও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছে ইরানের আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লাহ। ইরান হিজবুল্লাহর সমন্বিত হামলায় এবার সত্যিকারের ধ্বংসযজ্ঞই দেখছে ইসরায়েল। শুক্রবার রাতেও আইআরজিসির মিসাইল ও হিজবুল্লাহর ড্রোন হামলায় দেশটির অন্তত ২০টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নেতানিয়াহুর সরকার এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতির কথা জানালেও সামাজিক মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন বাসিন্দারা। তেল আবিবের কেন্দ্রে ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। রাতের হামলাতেও সম্ভাব্য ক্লাস্টার বোমা ব্যবহার করে ইরান। এতে মিসাইলের খণ্ড ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। হলন, সোহাম সহ বেশ কয়েকটি এলাকায় ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধোঁয়া ও ধ্বংসে তেল আবিবের ক্ষতবিক্ষত চিত্রই ফুটে উঠছে।
এছাড়াও রিজন লেজিয়নের একটি স্কুল ও বেশ কয়েকটি গাড়িতেও হামলায় ধ্বংসের চিহ্ন দেখা গেছে। আতঙ্কিত কয়েক লাখ বাসিন্দা ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। আইডিএফের দাবি, দিন দিন ইরানের মিসাইল হামলার সংখ্যা কমে আসছে। তবে যুদ্ধ যতদিন চলবে ততদিন মিসাইল আক্রমণ চলবে বলেও সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটেছে ইরাকে আমেরিকার দূতাবাসে। রয়টার্সের ভিডিওতে বাগদাদের দূতাবাসের ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়াও আক্রমণে আমেরিকার দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলেও জানাচ্ছে কর্তৃপক্ষ। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো জানানো হয়নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে আমেরিকার 3টি সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল দাফরা এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম উল্লেখ করেছেন আইআরজিসির নৌপ্রধান। এদিকে সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার 5টি রিফুয়েলিং এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটির তথ্য মতে হামলায় ওই 5টি বিমান ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। তবে এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি আমেরিকার সেন্ট্রাল কমান্ড। লেবাননে সামরিক অভিযানের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে ইসরায়েল। আমেরিকার গণমাধ্যম এক্সিওস বলছে, লিটানি নদীর দক্ষিণের পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতে লেবাননে গাজার মতোই ব্যাপক অভিযানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েল হিজবুল্লাহর ক্রমাগত সংঘর্ষে লেবানন এখন ইরান যুদ্ধের নতুন কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। ফলে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সংঘাতের পথ প্রশস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে 2006 সালের যুদ্ধের পর লেবাননে সবচেয়ে বড় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হিজবুল্লাহর 200টিরও বেশি রকেট হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ এই চূড়ান্ত সিদ্ধান্তে আসে। আইআরজিসির ওই হামলার আগে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল, কিন্তু হামলার পর বড় ধরনের সামরিক অভিযান ছাড়া ইসরায়েলের আর কোনো পথ খোলা নেই বলে মনে করছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্যমতে, গাজায় যেভাবে অভিযান চালানো হয়েছে লেবাননেও হিজবুল্লাহর বিরুদ্ধে ঠিক একই কৌশল অবলম্বন করা হবে। মূলত লেবাননের লিটানি নদীর দক্ষিণের পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতেই এই সামরিক পরিকল্পনার কথা জানিয়েছে আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এরই মধ্যে তারা সীমান্তে অতিরিক্ত সেনা ও রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে। সীমান্ত এলাকায় 3 ডিভিশন সেনা প্রস্তুত রাখা হয়েছে এবং দক্ষিণ লেবানন সহ লিটানি নদীর উত্তরের বিভিন্ন গ্রাম ও বৈরুতের হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাগুলোতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই সংঘাতের মধ্যেও ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। লেবানন সরকারও শর্তহীনভাবে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে। তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসিমের হুঁশিয়ারি এবং হামলার তীব্রতার কারণে কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও যুদ্ধ বন্ধের সম্ভাবনা ক্ষীণ বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দিনের পর দিন হামলা চালিয়ে গাজাকে ধ্বংস করার পর এবার লেবাননের বিরুদ্ধে একই কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হচ্ছে, গাজায় ব্যবহৃত সেই ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন নীতি এখন লেবাননে প্রয়োগ করছে ইসরায়েলি বাহিনী। তাদের লক্ষ্য অঞ্চলটিকে জনশূন্য করা। প্রথমে জীবনযাপনের সব পথ বন্ধ করে উচ্ছেদের হুমকি, তারপর বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে বাফার জোন তৈরি করা, যেন কেউ আর নিজ জন্মভূমিতে ফিরতে না পারে। গত প্রায় 3 বছর ধরে এই কৌশল কাজে লাগিয়ে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে দখলদার ইসরায়েল। দীর্ঘ সময় পর এবার তার পুনরাবৃত্তি হলো লেবাননে। দেশটি ধ্বংসে মরিয়া নেতানিয়াহুর সরকার।
2 সপ্তাহেরও কম সময়ে লেবানন জুড়ে চালানো ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 600-র বেশি, আর বাস্তুচ্যুত কমপক্ষে 7.5 লাখ মানুষ। এই ধ্বংসযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি গাজায় ব্যবহৃত সেই ভয়াবহ কৌশলেরই এক নতুন সংস্করণ। আল জাজিরার সাউথ আফ্রিকার রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটলের এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। জানান, ফিলিস্তিনে 3 বছর কাজ করার সুবাদে এই ধ্বংসাত্মক নকশাটি খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বর্তমানে বৈরুতেও ঠিক একই ইতিহাসের নির্দয় পুনরাবৃত্তি দেখছেন। রণকৌশলের নকশা অনুযায়ী কয়েক দশক ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ডকে ছোট ছোট ভাগে ভাগ করে রেখেছে ইসরায়েল। পানির কূপে সিমেন্ট ঢেলে দেওয়া, অনুমতি নেই অজুহাতে ঘরবাড়ি ভাঙা, সবই ছিল ফিলিস্তিনিদের নিজ জমি থেকে উচ্ছেদ করার কৌশল। এই একই কাজ গাজায় করা হয়েছে আরও দ্রুত ও ভয়াবহভাবে। 2023 সালের অক্টোবরে গাজার উত্তরাঞ্চল থেকে সবাইকে সরে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। একই সঙ্গে খাবার, পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করা হয়। গাজায় ব্যবহৃত সেই ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন নীতি এখন লেবাননে প্রয়োগ করছে ইসরায়েল। তাদের লক্ষ্য অঞ্চলটিকে শান্ত করা নয়, বরং তা খালি করা। চলমান সহিংসতায় লেবাননের স্কুলগুলো এখন আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। স্বাস্থ্যকর্মীদের হত্যা করা হচ্ছে, মানুষ সমুদ্র তীরে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। লেবানন সরকার যদি হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে দেশটির রাষ্ট্রীয় অবকাঠামোতেও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। অতীতে ইসরায়েল লেবাননে নিজেদের পছন্দের সরকার বসাতে চাইলেও বর্তমানে তাদের লক্ষ্য আমূল বদলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটলের মতে, লেবাননে কোনো নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় বসানো নয়, বরং সেখানে যাতে কোনো কার্যকর সরকারই না থাকে তা নিশ্চিত করতে চায় ইসরায়েল। ফলে অঞ্চলটি ছোট ছোট বিচ্ছিন্ন খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। একই সাথে কোনো শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যদিও লেবাননকে গাজার সাথে তুলনা করতে চান না বিশ্লেষক জোনাথন, কারণ গাজার হামাস একটি অবরুদ্ধ জায়গায় সাধারণ অস্ত্র নিয়ে লড়াই করেছে। অন্যদিকে হিজবুল্লাহর কাছে আছে অত্যাধুনিক মারণাস্ত্র, শক্তিশালী অবকাঠামো এবং কয়েক দশকের যুদ্ধ প্রস্তুতি। তারা বড় আঘাত সহ্য করে পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে। দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় ইসরায়েলি স্থল অভিযান এরই মধ্যে তীব্র বাধার মুখে পড়েছে। ওদিকে ইরানও লেবাননের ভাগ্যকে যে কোনো যুদ্ধবিরতির শর্ত হিসেবে যুক্ত করেছে। ফলে লেবাননকে গাজার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া অতটা সহজ হবে না। এদিকে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না ইসরায়েল। তারা মনে করে দীর্ঘ সময় ধরে কোনো অন্যায় করলে বিশ্ব একসময় তা মেনে নেয়। আর আমেরিকা এই ব্যর্থতার দর্শক নয়, বরং তারা ইসরায়েলের সক্রিয় সহযোগী বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী জোনাথন হুইটল। বলেন, বর্তমানে লেবাননে যা ঘটছে তা আসলে একটি দীর্ঘমেয়াদী দখলদারির অংশ। উচ্ছেদের নির্দেশগুলো আসলে এলাকাটি পুরোপুরি ধ্বংস করার পূর্ব প্রস্তুতি, যাতে মানুষ আর কোনোদিন সেখানে ফিরতে না পারে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো প্রসঙ্গে জোনাথন হুইটল বলেন, শান্তি ফিরিয়ে আনতে কেবল যুদ্ধবিরতি চুক্তি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ, দোষীদের বিচার এবং উচ্ছেদ হওয়া মানুষের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করা। তা গাজা থেকে বৈরুত, যেখানেই হোক না কেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে চলমান সামরিক উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রথম স্থলবাহিনী মোতায়েন করছে আমেরিকা। প্রায় ২৫০০ মেরিন সেনাকে নিয়ে মধ্যপ্রাচ্যের পথে যাত্রা শুরু করেছে আমেরিকার উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। অঞ্চলটিতে সামরিক শক্তি আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সিবিএস নিউজ ও রয়টার্সের তথ্য অনুযায়ী এই অতিরিক্ত সামরিক শক্তি পাঠানো হচ্ছে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং এর অধীনে থাকা ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্স নিউজ জানিয়েছে, আমেরিকার উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপলির নেতৃত্বে মেরিন সেনাদের এই বহরটি জাপানের ওকিনাওয়া থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে বহরটি গন্তব্যে পৌঁছাতে পারে।
মেরিন সেনারা মূলত নৌবাহিনীর অংশ হলেও সমুদ্র থেকে স্থলে দ্রুত ল্যান্ডিং বা উপচুরি অভিযান পরিচালনায় তারা অত্যন্ত দক্ষ। এ কারণেই তাদের এই মোতায়েনকে ইরান যুদ্ধে আমেরিকার প্রথম স্থলবাহিনী হিসেবে বিবেচনা করছেন সামরিক বিশ্লেষকরা। তবে পেন্টাগনের বক্তব্য অনুযায়ী এই মোতায়েনের অর্থ এই নয় যে তাৎক্ষণিকভাবে স্থল অভিযান শুরু হবে, বরং এটি কমান্ডারদের হাতে নতুন কৌশলগত বিকল্প হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা আমেরিকান সেন্ট্রাল কমান্ড এই অতিরিক্ত সেনা ও রণতরীর আবেদন জানায়, যা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অনুমোদন করেন। একই সঙ্গে সাউথ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশবিশেষও জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ওই অঞ্চলে আগে থেকেই আমেরিকার শক্তিশালী নৌবহর ও বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। নতুন করে ইউএসএস ত্রিপোলি ও মেরিন সেনাদের মোতায়েন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপাতত এই যুদ্ধ থামানোর পরিকল্পনা হয়তো নেই ওয়াশিংটনের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের ডামাডোলে সাউথ কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে আমেরিকা। ইরান যুদ্ধ সামাল দিতে ওয়াশিংটনের এই সিদ্ধান্তে সিউলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় আমেরিকার নৌসেনাদের অবস্থানের কাছে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। জর্ডানে থাকা আমেরিকার থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার গত কয়েকদিন আগে ধ্বংস করে ইরান। এরপরই পূর্ব এশিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা বলয় শিথিল করে নর্থ কোরিয়া থেকে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের এই সিদ্ধান্তে সিউলের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে জাপান সাগরে আমেরিকা সাউথ কোরিয়ার যৌথ নৌমহড়া চলাকালেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে নর্থ কোরিয়া। সেই সাথে 10টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে জাপান সাগরে সম্পন্ন হয়েছে। নর্থ কোরিয়ার অভিযোগ, আমেরিকা সাউথ কোরিয়া এবং জাপান আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব এশিয়া থেকে আমেরিকার এই পিছুটান নর্থ কোরিয়া বা তাইওয়ান ইস্যুতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ বন্ধ করা নিয়ে ইসরায়েলের সাথে আমেরিকার কিছুটা ভিন্ন মত রয়েছে। এই কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন এই যুদ্ধ চালিয়ে যাবে তার দেশ। এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে আটকে থাকা ট্যাঙ্কারগুলোকে খুব দ্রুতই আমেরিকার বাহিনী সাহায্য করবে। খুব শিগগিরই তারা ট্যাঙ্কারগুলো হরমুজ পার করতে সাহায্য করবে। ইসরায়েল এবং আমরা ভিন্ন দেশ। আমি মনে করি তাদের উদ্দেশ্য কিছুটা ভিন্ন, কিন্তু আমেরিকার মতো আর কোনো শক্তি কেউ দেখেনি। আমি প্রথম মেয়াদে আমাদের সামরিক বাহিনীকে গড়ে তুলেছিলাম। যুদ্ধ কতদিন চলবে সেটা আমি আপনাদের বলবো না। আমার নিজের এটা নিয়ে একটা ধারণা আছে, যতদিন প্রয়োজন এই যুদ্ধ চলবে। তারা ধ্বংস হয়ে গেছে, তারা এখন খুব খারাপ অবস্থায় রয়েছে। যে কোনো সময় পুরো দেশটি ভেঙে পড়বে। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে জড়াবে না তুর্কি, তবে যে কোনো পরিস্থিতি ও হুমকি মোকাবেলায় দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, তুর্কিকে যুদ্ধে জড়াতে আড়ালে সব ষড়যন্ত্রেও নজর রাখা হচ্ছে। Biz hükümet olarak যুদ্ধে জড়াতে সব চক্রান্ত, ফাঁদ ও উস্কানির বিরুদ্ধে আমরা খুব সতর্কতার সাথে এগোচ্ছি। ঘটনাগুলোর যেসব দিক সামনে থাকছে, আমরা শুধু সেসবই দেখছি না, বরং পর্দার আড়ালে যে ঘটনা রয়েছে সেগুলোতেও আমরা দৃষ্টি দিচ্ছি। কোনো সম্ভাবনা বা দিকই বাদ যাচ্ছে না। সবকিছুর খুঁটিনাটি ও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করি আমরা। একই সাথে আমাদের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনাগুলোর বিরুদ্ধেও সতর্কতামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। yine bu süreçte dün gece olduğu gibi যুদ্ধের মাঝেই ইরানের সাথে সমঝোতায় নেমেছে আমেরিকার ইউরোপীয় মিত্ররা। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ পথের জন্য এরই মধ্যে তেহরানের সাথে যোগাযোগ শুরু করেছে ফ্রান্স ও ইটালি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তার নিশ্চয়তা পেতে ইরানের সাথে সমঝোতার চেষ্টায় নেমেছে ইউরোপের দেশগুলো, যার মধ্যে আমেরিকার বড় দুই মিত্র ফ্রান্স ও ইটালিও রয়েছে।
ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো থেকে আবারও জ্বালানি আমদানি শুরুর পথ খুঁজছে এসব দেশ। এই সপ্তাহেই এক বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার আহ্বান জানান ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এরপর জলপথটি দিয়ে 1 লিটার তেলও পার হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ইরান। পশ্চিমা শিপিং কোম্পানিগুলো আশা করছে জাহাজগুলোকে নিরাপদে হরমুজ পাড়ি দিতে সহায়তা করবে সেসব দেশের নৌবাহিনী। তবে সংঘাত না বাড়িয়ে জলপথটি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের উপায় খুঁজছে ইউরোপের দেশগুলো। তেহরানের সাথে এরই মধ্যে ফ্রান্স আলোচনা শুরু করেছে বলেও তথ্য উঠে আসছে। একই পদক্ষেপ নিচ্ছে ইটালিও। বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে চাপ দিতে তেল ও গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, বন্দরগুলোতে হামলা, হরমুজ বন্ধ রাখা ও তেলের ট্যাঙ্কারে আক্রমণে এরই মধ্যে বিশ্ববাজারে সেই প্রভাব দেখা যাচ্ছে। পশ্চিমারা রিজার্ভ থেকে জ্বালানি ছাড়ের পদক্ষেপ নিলেও অস্থিতিশীলতা কাটছে না। শুক্রবার তুর্কির একটি জাহাজকে হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দেয় তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপের পর শনিবার ভারতের 2টি জ্বালানিবাহী জাহাজও জলপথটি অতিক্রম করেছে। ইউরোপের দেশগুলো ট্রাম্প নেতানিয়াহুর এই সংঘাত এড়ানোর চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অঞ্চলটির অর্থনীতি এমনিতেই ব্যাপক চাপে রয়েছে। এড়ানোর পাশাপাশি গ্যাসের দাম বেড়েছে 75%। বৃহস্পতিবার রুশ তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিলেও ইউরোপে এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে। লোহিত সাগরে ইউরোপের দেশগুলোর নৌশক্তি মোতায়েন থাকলেও হরমুজ পাড়ি দিতে জাহাজগুলোকে সহায়তায় কোনো দেশই প্রস্তুত নয়। ইরানের সাথে এই নিয়ে আলোচনার ব্যাপারেও অঞ্চলটির সব নেতা একমত হতে পারছেন না। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি। বাজার স্বাভাবিক করতে আমেরিকা বেশ কিছু পদক্ষেপ নিলেও বাড়ছে জ্বালানি তেলের দাম। এদিকে রাশিয়ার তেল ব্যবহারের উপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ইরানে হামলার জেরে বিশ্ববাজারে অস্থিরতা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম $100 ছুঁই। সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে 9%। বাজার স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে বিশেষ অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল এবং পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দিয়েছে আমেরিকার ট্রেজারি বিভাগ। পাশাপাশি জরুরি মজুদ থেকে বিপুল পরিমাণে তেল বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছে আইইএ। যদিও বিশ্লেষকরা বলছেন এসব সাময়িক সমাধান। এদিকে রাশিয়ান তেল ব্যবহারের উপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ভুল বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। তার মতে, ইরান সংকটে ইউক্রেন যুদ্ধের প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার পরিণাম হবে ভয়াবহ। এই মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে। বর্তমান দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমেরিকা কি করছে? ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি বিভ্রান্ত হবে না। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে ইরাকি জলসীমায় একের পর এক তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবরে ইরাকের তেল বন্দরগুলোতে কার্যক্রম স্থবির। এমন অবস্থায় তেলের দাম আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কি না তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা তিনি বেঁচে আছেন, তবে গুরুতর আঘাত পেয়েছেন। খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য জানতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। ইরানের সর্বোচ্চ ও শীর্ষস্থানীয় নেতাদের সম্পর্কে তথ্য দিতে পারলে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রকল্পটি পরিচালনা করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। শুধু পুরস্কারই নয়, নেতাদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে আমেরিকায় আসার সুযোগও দেওয়া হতে পারে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তার ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, উপদেষ্টা আলী লারিজানি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমিনি এবং
গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রী ইসমাইল খাতিব সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র প্রতিরক্ষা পরিষদের সচিব, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের সামরিক প্রধান এবং IRGC কমান্ডারের তথ্য চাওয়া হয়েছে। তবে এই 4 কর্মকর্তার নাম কিংবা ছবি সরবরাহ করতে পারেনি আমেরিকান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন। তবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। আমেরিকার সন্ত্রাসবাদের অভিযোগকে ভিত্তিহীন রাজনৈতিক আক্রমণ বলে উড়িয়ে দিয়েছে দেশটি। তাদের যুক্তি, ওয়াশিংটন চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞার ন্যায্যতা প্রমাণ করার জন্য এই ধরনের দাবি করে আসছে। এদিকে শুক্রবার তেহরানের একটি সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলী লারিজানিকে দেখা গেছে। যদিও আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের দাবি, ইরানের শীর্ষ নেতৃত্ব আত্মগোপনে রয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল 1-এর ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।